আজকের এই আলোচনায় স্বাগতম। চলুন একটু গভীরভাবে দেখা যাক কিভাবে বাংলাদেশ শুধু তৈরি পোশাকের বিশ্বশক্তি হিসেবেই নয়, বরং বিশ্ব বাণিজ্যের মানচিত্রে নিজেকে একটা নতুন বৈচিত্র্যময় সোর্সিং হাব হিসেবেও প্রতিষ্ঠা করছে। এই অসাধারণ পরিবর্তনের গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমে এই সংখ্যাটা দেখুন, 48.28 বিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায় 2024-25 অর্থবছরে এটাই বাংলাদেশের মোট রপ্তানি আয়। এই বিশাল সংখ্যাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার ভিত্তি। এটা পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপ থাকার সত্ত্বেও বাংলাদেশের বাণিজ্য কিন্তু থেমে নেই, বরং বেড়েই চলেছে। এই কথাটা আজকের আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মানেটা কি জানেন? এর মানে হলো বাংলাদেশ তার চেনা পরিচিতি থেকে বেরিয়ে আসছে। আমরা আসলে একটা বহুমুখী অর্থনৈতিক শক্তির উত্থান দেখছি। তবে হ্যাঁ, এই নতুন পরিবর্তনের কথা বলার আগে এর ভিত্তিটা তো বুঝতে হবে, তাই না? আর সেই ভিত্তিটা হলো বাংলাদেশের বিশ্বখ্যাত তৈরি পোশাক বা রেডিমেড গার্মেন্টস শিল্প। দেখুন, পোশাক শিল্প নিয়ে কোনো সন্দেহ নেই, এটাই এখনো বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই একটা খাত একাই প্রায় 39 বিলিয়ন ডলারেরও বেশি রপ্তানি করে। আর এই বিশ্বমানের স্থিতিশীল ভিত্তির উপরেই কিন্তু নতুন খাতের গল্পগুলো তৈরি হচ্ছে। তো এবার আসা যাক মূল গল্পে। কাপড়ের বাইরেও একটা বিরাট জগৎ তৈরি হচ্ছে কিন্তু। চলুন এবার সেই সব সম্ভাবনাময় নতুন খাতগুলো দেখি, যেগুলো বাংলাদেশের রপ্তানির ঝুড়িকে আরও মজবুত আর টেকসই করে তুলছে। বর্তমানে বাংলাদেশের রপ্তানির চিত্রটা ঠিক এরকম। হ্যাঁ, তৈরি পোশাকের অংশটা চোখে পড়ার মতো 81%-ও বেশি। কিন্তু আসল মজাটা হচ্ছে এর পাশের ছোট ছোট অংশগুলোতে। দেখুন, চামড়া, পাট, আইসিটি আর অন্যান্য খাতের অংশগুলো কিন্তু ধীরে ধীরে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটাই হলো সেই পরিবর্তনের একটা পরিষ্কার ছবি। আচ্ছা, এই বৈচিত্র্যকে সহজে বোঝার জন্য আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একদিকে আছে আমাদের ঐতিহ্যবাহী শক্তি, মানে পাট আর চামড়ার মতো প্রতিষ্ঠিত শিল্প। আর অন্যদিকে আছে উদীয়মান সুযোগ, মানে ফার্মাসিউটিক্যালস আর আইসিটির মতো আধুনিক আর হাই গ্রোথ শিল্প। দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। পাটকে এখন বলা হচ্ছে বাংলাদেশের সবুজ রপ্তানি। বিশ্বজুড়ে মানুষ যখন প্লাস্টিকের বিকল্প আর পরিবেশ বান্ধব জিনিস খুঁজছে, ঠিক তখনই পাটের এই 820 মিলিয়ন ডলারের রপ্তানি আয় সেই চাহিদাটা পূরণ করছে। মানে ভবিষ্যতের বাজারের সাথে এটা একটা দারুণ সংযোগ। আর এটা তো একটা অসাধারণ হাইটেক গল্প। ফার্মাসিউটিক্যালস, ভাবুন তো, মাত্র 7 বছরে এই খাতের রপ্তানি দ্বিগুণেরও বেশি হয়ে 213 মিলিয়ন ডলারে পৌঁছে গেছে। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে বাংলাদেশ এখন শুধু শ্রমনির্ভর পণ্য নয়, বরং উচ্চ মূল্যের জ্ঞানভিত্তিক পণ্য তৈরিতেও এগিয়ে যাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? এই যে এত বড় আর সম্ভাবনাময় একটা বাজার, এখানে দেশীয় রপ্তানিকারক বা বিদেশি আমদানিকারকরা নিজেদের পথটা খুঁজে নেয় কিভাবে? শুধু তো ভালো পণ্য থাকলেই হবে না, এর জন্য দরকার সঠিক দিক নির্দেশনা আর সাপোর্ট। আর ঠিক এখানেই আসে ইকোসিস্টেম নির্মাতাদের ভূমিকা, মানে সেই সব বিশেষজ্ঞ প্রতিষ্ঠান যারা পর্দার আড়াল থেকেই জটিল আন্তর্জাতিক বাণিজ্যকে সম্ভব এবং সহজ করে তোলে। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে। এই যেমন মো জয়নাল আবিদিন। তিনি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা T&IBর প্রতিষ্ঠাতা এবং সিইও, আবার ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মহাসচিবও। বাণিজ্য পরামর্শে তার 18 বছরেরও বেশি অভিজ্ঞতা। তার মতো নেতৃত্বই কিন্তু এই ইকোসিস্টেমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। T&IBর মতো প্রতিষ্ঠানগুলো আসলে করেটা কি? দেখুন, তাদের কাজটা দুই ধরনের। একদিকে তারা দেয় কৌশলগত নির্দেশনা, মানে কোন বাজারে গেলে লাভ হবে বা পণ্যের পজিশনিং কেমন হওয়া উচিত। আর অন্যদিকে তারা সরাসরি কাজে সহায়তা করে, যেমন সঠিক ক্রেতা খুঁজে দেওয়া থেকে শুরু করে জটিল সব কাগজপত্র তৈরি করা পর্যন্ত। এই কৌশল আর বাস্তবায়নের মেলবন্ধনই কিন্তু একটা সফল রপ্তানির পথ তৈরি করে দেয়। তাহলে এত সব কিছু মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? পুরো আলোচনাটা কিন্তু আমাদের একটা পরিষ্কার ছবির দিকেই নিয়ে যাচ্ছে। আর সেটা হলো বাংলাদেশ ভবিষ্যতের একটা অন্যতম প্রধান গ্লোবাল সোর্সিং হাব হয়ে উঠছে। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? পুরো ব্যাপারটাকে আমরা 3টে ধাপে সারসংক্ষেপ করতে পারি। প্রথমত, একটা সুপার শক্তিশালী ভিত্তি, যেটা হলো আমাদের বিশ্বমানের পোশাক শিল্প। দ্বিতীয়ত, একটা দারুণ বৈচিত্র্যময় পোর্টফোলিও,
যেখানে পাট, ফার্মা, আইসিটির মতো নতুন খাতগুলো যুক্ত হচ্ছে। আর তৃতীয়ত একটা সহায়ক ইকোসিস্টেম, যা এই পুরো বাণিজ্যটাকে বাস্তবে সম্ভব করে তুলছে। তাই শেষ প্রশ্নটা হলো এই, বিশ্বজুড়ে সাপ্লাই চেইন যখন প্রতিনিয়ত বদলে যাচ্ছে আর বড় বড় ব্যবসাগুলো নতুন বিকল্প খুঁজছে, তখন বাংলাদেশ কি সে পরবর্তী নির্ভরযোগ্য আর বৈচিত্র্যময় সোর্সিং হাব হতে চলেছে? আমাদের এই বিশ্লেষণ থেকে পাওয়া তথ্যগুলো কিন্তু খুব জোরালোভাবে সেদিকেই ইঙ্গিত করছে।